হ্যালো ভিউয়ার্স, সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকে প্রোডাক্ট অ্যান্ড প্রসেস রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে। আমরা টোটাল প্রোডাক্ট অ্যান্ড প্রসেস রিস্ক অ্যাসেসমেন্টটা দুটো পার্টে বিভক্ত করেছি। পার্ট 1 হচ্ছে প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট এবং পার্ট 2 হচ্ছে প্রসেস রিস্ক অ্যাসেসমেন্ট। তো আমরা আজকে আলোচনা করব পার্ট 1 প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট এবং পরবর্তী ক্লাসে আপনাদের সামনে আমরা উপস্থিত হব প্রসেস রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট। শুরুতে আমরা বুঝে নিব হোয়াট ইজ প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট। প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যার মাধ্যমে আমরা প্রোডাক্টের হ্যাজার্ডসটা বের করতে পারবো, রিস্ক ফ্যাক্টরগুলো বের করতে পারবো এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা টোটাল সলিউশনটাও ফাইন্ড আউট করতে পারবো। এটা প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট আমাদেরকে হেল্প করে টু এস্টাবলিশ এ কোয়ালিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই প্রোডাক্ট রিস্ক অ্যান্ড এনশিওর সেফটি অ্যান্ড কোয়ালিটি থ্রু আউট প্রোডাকশনের সময় প্রোডাক্টের সেফটি এবং কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা এনশিওর করে। এই প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্টটা আমাদেরকে হেল্প করে টু ইমপ্রুভ আওয়ার প্রোডাক্টস অ্যান্ড মিট এনি অ্যাপ্লিকেবল লিগ্যাল রিকোয়ারমেন্টস ইনক্লুডিং ব্র্যান্ড ভ্যালুস। এই প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট যদি আমরা মেনটেন করতে না পারি বা প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট যদি না করি বা প্রোডাক্টের যদি রিস্ক থেকে থাকে তাহলে আমাদের মার্কেটের মধ্যে আমরা কি কি ডিসঅ্যাডভান্টেজ বা আমাদের কি কি প্রবলেম হতে পারে। শুরুতে হচ্ছে নাম্বার 1 হচ্ছে চার্জব্যাক হতে পারে, রিস্ক অফ প্রোডাক্ট রিটার্নস হতে পারে, তারপর হচ্ছে প্রোডাক্ট রিকলস হতে পারে, ড্যামেজ টু ব্র্যান্ড ইন্টিগ্রিটি হতে পারে এবং এট লাস্ট আমাদের বিজনেসও টার্মিনেশনে হতে পারে। তাহলে আপনারা এফএক্স ইন মার্কেটের যে সমস্ত পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, কি কি এফেক্ট হতে পারে, ওই এফেক্টগুলো দেখেই বুঝতে পারছেন আমাদের প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্টটা আমাদের গার্মেন্টস সেক্টরে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কেন আমরা প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্টটা গার্মেন্টস সেক্টরে করে থাকি। এই প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্টটা অনেকে অনেকভাবে করে থাকে। তো আপনাদের সামনে আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আলোচনা করব। আমরা যে প্রোডাক্টের উপর টোটাল ফিজিক্যালি একটা প্রোডাক্টের উপর কিভাবে আপনি প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্টটা করব বা করবেন সেই ব্যাপারে আমরা ডিটেলস আজকে আলোচনা করছি। আমাদের প্রোডাক্টটা হচ্ছে ফুল অন প্যান্ট। সাপোজ আমার প্রোডাক্টটা হচ্ছে ফুল অন প্যান্ট। এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমি কিভাবে প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করব। প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আমাদের একটা স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে এবং রেটিং সিস্টেম আছে, সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং রেটিংটা কি? আমাদের যে রিস্কটা দরকার সেই রিস্ক রেটিং এর ফর্মুলা হচ্ছে লাইকলিহুড ইনটু সেভারিটি। তাহলে লাইকলিহুড কোনগুলো, সেভারিটি কোনটা সেটা আপনাদের বুঝতে হবে এবং রিস্ক রেটিংটা আপনি কিভাবে পাবেন সেটাও আপনাকে বুঝতে হবে। তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া রেটিং এর জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা কি? রিস্ক রেটিং ইকুয়ালস লাইকলিহুড ইনটু সেভারিটি। তো আসুন এখন লাইকলিহুড কোনটা, সেভারিটি কোনটা সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে লাইকলিহুড ডেসক্রিপশন বলতে আমরা কোনগুলো, লাইকলিহুড মানে হচ্ছে সচরাচর এটা কখন হয়, মানে এটা হওয়ার প্রবণতাটা কি ধরনের। যদি রেয়ার হয় মানে আপনার এই ঘটনাটা খুব রেয়ারলি ঘটে তাহলে আপনি রেটিং পয়েন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে 1। যদি ইমপ্রবাবিলিটি হয় তাহলে হবে 2, যদি সাডেনলি হয় তাহলে 3, লাইকলি হলে 4, অলমোস্ট সার্টেন যদি হয়ে থাকে তাহলে আপনি রেটিং পয়েন্ট দিবেন 5। অলমোস্ট সার্টেন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ডিফেক্ট বাই ইউনিট হচ্ছে অলমোস্ট সার্টেন, তার মানে প্রত্যেকটা প্রোডাক্টে এই ধরনের রিস্ক হতে পারে। লাইকলি মানে কখন 4 দিবেন, যদি একটা ডিফেক্ট পার 10 ইউনিটের মধ্যে হয়। আপনি সাডেনলি কখন 3 পয়েন্ট দিবেন, যদি 100 ইউনিটের মধ্যে একটা ডিফেক্ট হয় তাহলে 3 দিবেন। যদি ইমপ্রবাবিলিটি হয় তাহলে যদি 1000 ইউনিটের মধ্যে একটা ডিফেক্ট হয় বা একটা এরর আসে তখন আপনি রেটিং বসাবেন 2। আর যদি 1000 প্লাস ইউনিটের মধ্যে হয় বা 10,000, এই যে 1000 ইউনিট তার মানে হচ্ছে 1000 ইউনিট প্লাস যদি হয় তাহলে আপনি রেয়ার 1 মার্কিং করবেন। কিভাবে মার্কিং করবেন সেটা আমরা পরে আলোচনা করছি। শুধু আপনাদের ক্রাইটেরিয়া এখানে আমরা এটা গ্ল্যান্সে একটা সামারি আকারে দেখাচ্ছি। কনসিকুয়েন্স বা সেভারিটি, তাহলে সেভারিটি মানে হচ্ছে কি, আপনি যে ডিফেক্টগুলো বা যে এররগুলো বলবেন সেটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, সেটা ক্রিটিক্যাল না মেজর না মডারেট না মাইনর না ইনসিগনিফিক্যান্ট।
এই জিনিসটা যখন আপনি ক্লাসিফিকেশন করবেন, এই জিনিসটাকে বলা হচ্ছে এই রিস্ক ফ্যাক্টরটাকে বলা হচ্ছে আপনি সেভারিটি। মানে আপনার এটার যে ডিফেক্ট গুলো আপনি ফাইন্ড আউট করবেন বা রিস্ক গুলো ফাইন্ড আউট করবেন, সেটা আপনার এফেক্টটা কি ধরনের? সেটা কি ক্রিটিক্যাল নাকি মেজর না মডারেট না মাইনর না ইনসিপিক্যান্ট? এই সিকোয়েন্সটাকে আমরা বলছি সেভারিটি। যদি ইনসিপিক্যান্ট হয় তাহলে আপনি রেটিং পয়েন্ট দিবেন 1, যদি মাইনর হয় তাহলে রেটিং পয়েন্ট দিবেন 2, মডারেট হলে 3, মেজর হলে 5, ক্রিটিক্যাল হলে 10। এই যে কখন আপনি ক্রিটিক্যাল বলবেন, কখন মেজর বলবেন, কখন মডারেট বলবেন, মাইনর বলবেন, কখন ইনসিপিক্যান্ট কখন বলবেন, সেটা আমরা পরে আলোচনা করছি। এবার আসেন রেটিং পয়েন্ট। রেটিং পয়েন্ট কিভাবে পাবেন? রেটিং পয়েন্টের জন্য আপনার দরকার হচ্ছে লাইকলিহুড। এই লাইকলিহুড মানে যে এররটা আপনি পেলেন, সেটা কখন পেলেন? সে অলমোস্ট সার্টেন এ নাকি লাইকলিতে না সাডেনলি না ইন প্রবাবিলিটি নাকি রেয়ার? সাপোজ আপনি ইমপ্রবাবিলিটি পেলেন তাহলে লাইকলিহুড হবে 2। সেভারিটি হচ্ছে আপনি কোনটাতে ফেলবেন এররটা, সেটা ক্রিটিক্যাল না মেজর না মডারেট না মাইনর না ইনসিপিক্যান্ট। সাপোজ আপনি মডারেটে ফেললেন তাহলে মডারেট মানে কত? সেভারিটি মানে 3। তাহলে আপনি ইমপ্রবাবিলিটি 2 ইনটু 3, তার মানে 3 দুগুণে 6। যদি রিস্ক রেটিং যদি 6 হয়, যদি 1 থেকে 8 এর মধ্যে হয়, সে রিস্ক ফ্যাক্টরটা হবে লো। যদি 9 to 15 হয়, রিস্ক ফ্যাক্টরটা হবে মিডিয়াম। যদি আপনার 16 to 15 হয়, তাহলে রিস্ক ফ্যাক্টরটা হাই। এখন প্রশ্ন আসতে পারে যদি 1 থেকে যদি 8.5 হয় সেক্ষেত্রে কি হবে? কারণ ওই ধরনের অপশনটা আপনার অপরচুনিটি নেই, কারণ এখানে কোনো ফ্র্যাকশন নেই। সেই কারণে সরাসরি আপনাকে একটা অড নাম্বার বা ইভেন নাম্বারে চলে আসবে, কোনো ফ্র্যাকশন আসবে না। যদি 1 থেকে 8 হয় লো হবে, 9 to 15 হলে মিডিয়াম হবে, সরি, যদি 16 to 50 হয় তাহলে আপনার রিস্ক ফ্যাক্টরটা হবে হাই। এখন চলুন আমরা বিস্তারিত আলোচনা করি কিভাবে আমরা এই রিস্ক রেটিংটা বের করব। অবশ্যই আপনাকে যখন প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করবেন, সেক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টটা যতটা সেকশানে আপনার প্রোডাকশন হবে, প্রত্যেকটা সেকশন ওয়াইজ আপনাকে প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। সাপোজ আপনার প্রোডাক্টটার জন্য প্রথমে আপনার স্টোর ইউজ হবে, তারপর কাটিং ইউজ হবে, সুইং ইউজ হবে, ফিনিশিং ইউজ হবে। তাহলে প্রত্যেকটা সেকশন ওয়াইজ আপনাকে প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। এখন প্রথমে আমরা করব ফেব্রিক্স এবং ট্রিমস এবং অ্যাক্সেসরিজ সেকশনের মধ্যে বা স্টোর সেকশনের মধ্যে কিভাবে আমরা প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করব, সেই ব্যাপারে এখন আলোচনা করব। সাপোজ আপনার ফ্যাক্টরি নেম হচ্ছে এবিসি, স্টাইল নাম্বার হচ্ছে FB37210, প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে ফুল অন প্যান্ট, বাইরে হচ্ছে ZXY, ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাকশন, সেকশন এবং এরিয়া হচ্ছে ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনাকে এই চার্টটা যেটা আমরা আলোচনা করছিলাম, সেই চার্টটা আপনাকে এখানে বসানো হলো আপনাদের সুবিধার্থে, যাতে আমরা এখানে সরাসরি এটা দেখেই ক্যালকুলেশনটা করতে পারি। প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা যে ফরম্যাটটা ইউজ করবো, সেই ফরম্যাটে আমার কী ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ার্ক অ্যাক্টিভিটি। প্রথমটা কোনটা? ওয়ার্ক অ্যাক্টিভিটি। তার মানে এটা কোন সেকশনের জন্য। নাম্বার 2 হচ্ছে হেজার্স। এই হেজার্সটা কী ধরনের হেজার্স? তারপর হচ্ছে হুইচ ক্যান ইউজ বা এফেক্টস। এই হ্যাজার্ডসের জন্য কে এফেক্ট হতে পারে। তারপর হচ্ছে এক্সিস্টিং রিস্ক কন্ট্রোল, যদি ইফ এনি, যদি আপনি যে প্রোডাক্টটা বা যে প্রসেসের রিস্কটা বলবেন আইডেন্টিফাই করবেন, সেটার পূর্ববর্তী কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। যদি থাকে এখানে বসাতে হবে, যদি না থাকে এনে বসাবেন। এখন আসেন, এই যে আপনি বলছেন যে হ্যাজার্ডসটা কি এবং কে এফেক্ট হতে পারে, সেটা লাইকলিহুড পয়েন্ট। লাইকলিহুড পয়েন্টটা কত, রেটিংটা এখানে বসাবেন, সেভারিটি কত এখানে বসাবেন, তার রিস্ক রেটিংটা হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে লাইকলিহুডের সাথে সেভারিটি পয়েন্ট মাল্টিপ্লাই করলে যে পয়েন্টটা রেজাল্টটা আসবে, সেটা আপনাকে এই রিস্ক রেটিংয়ে টোটাল মাল্টিপ্লাই করে রেজাল্ট যেটা বসাবেন সেটা এখানে বসাবেন। এবং এই রিস্ক রেটিং এর উপর ডিপেন্ড করবে আপনার রিস্ক লেভেলটা কি হবে, সেটা হাই হবে না মিডিয়াম হবে না লো হবে। তারপর হচ্ছে রিকমেন্ডেড কন্ট্রোল মেজার্স, তার মানে আপনি যে রিস্কটা হবে সেটা লো, হাই, মিডিয়াম, এটার উপর বেস করে আপনি ওকে টোটাল সেকশনে আপনাকে রিকমেন্ড করতে হবে কিভাবে আপনি এটা কন্ট্রোল করবেন। এবং রিস্ক ওনার হচ্ছে অবশ্যই আপনার সেকশন ওয়াইজ রেসপন্সিবল পারসন, এবং ডিউ ডেট এবং স্ট্যাটাস, আপনি এই যে রিস্কটা হবে সেই ডিউ ডেটটা কবে আপনাকে এটা প্রসেসটা আপনি মেজারটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন এবং কখন ভেরিফাই করবেন, সেই পয়েন্ট ডেটটা সহ স্ট্যাটাসটা আপনাকে এখানে বসাতে হবে। চলুন আমরা এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করি। প্রথম প্রোডাক্টটা হচ্ছে ফুল অন প্যান্ট।
এখন পুল অন প্যান্ট যদি হয়, সাপোজ সিরিয়াল নাম্বার 1 প্রোডাক্ট টাইপস। ওয়ার্ক অ্যাক্টিভিটি হচ্ছে প্রোডাক্ট টাইপস। ১ম এ যে জিনিসটা আপনাকে ২ টা জিনিস অবশ্যই মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট টাইপস এবং প্রোডাক্ট ডিউরেবিলিটি। এখন আসেন প্রোডাক্ট টাইপস কি? প্রোডাক্ট টাইপস হচ্ছে হ্যাজার্ডস কি? এটা বয়েজ এর জন্য। পুল অন প্যান্ট এটা কাদের জন্য? বয়েজ এর জন্য। হুইচ ক্যান ইউজ বাই এফেক্টস এই প্রোডাক্টটা কে ইউজ করে ফুল অ্যান্ড প্যান্ট? মেন্স। এটা কি? বয়েজ। এটা হচ্ছে হুইচ ক্যান ইউজ বাই এফেক্ট মেন্স। এক্সিস্টিং রিস্ক কন্ট্রোলস অ্যান্ড যদি থেকে থাকে এক্সিস্টিং কোনো রিস্ক অ্যানালাইসিস মানে আপনার পূর্ববর্তী কোনো রিস্ক আছে। যেহেতু এই প্রোডাক্টটা আমি নতুন করছি সেক্ষেত্রে আমার পূর্ববর্তী কোনো রিস্ক নেই। যদি থেকে থাকে আপনি যদি এটা ক্যারি ওভার স্টাইল হয় সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী স্টাইলের উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের রিস্ক এক্সিস্টিং রিস্কটা আপনাকে এখানে মেজার করতে হবে। সাপোজ আপনার কোনো ক্যারি ওভার এই ফুল অন প্যান্টটা আপনি ক্যারি ওভার করছেন বা কন্টিনিউয়াস করছেন। আগের স্টাইলে বা আগের শিপমেন্টে যখন এই ফুল অ্যান্ড প্যান্টটা যখন প্রোডাকশন করছিলেন, তখন আপনি প্রোডাক্টটা আপনি রিস্ক ফ্যাক্টর ডিক্লেয়ার করেছিলেন মিডিয়াম। তাহলে ওই রিস্ক ফ্যাক্টরটা এখানে বসাতে হবে। যদি নতুন স্টাইল হয়, সেক্ষেত্রে আপনি এখানে রিস্ক ফ্যাক্টরটা এক্সিস্টিং রিস্ক কন্ট্রোল এই জায়গায় আপনি এনে বসাবেন। এখন এই মেন্স এর লাইভলিহুড যে পয়েন্টটা এররটা কিরকম হতে পারে? সেটা হচ্ছে রেয়ার হতে পারে। তার মানে এটা রেয়ার। সেভারিটি পয়েন্ট কত? সেভারিটি পয়েন্ট হচ্ছে আপনি কিভাবে আমি সেভারিটি পয়েন্ট ডিক্লেয়ার করব? সেভারিটি পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে হ্যাজার্ডস বয়েজ মেন্স এর প্রোডাক্ট আমি বয়েজের জন্য পড়লে এটা কি হবে? হ্যাজার্ডস হবে। সেক্ষেত্রে আমি এখানে সেভারিটি আমার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট কত হবে? 10 তাহলে লাইভলিহুড 1 ইনটু 70.10 মানে কত? রিস্ক রেটিং 10 তাহলে আমার 10 হলে কোথায় চলে যায়? 9 টু 15 মিডিয়াম রিস্কে চলে আসে। তাহলে মিডিয়াম রিস্কে চলে আসে। এখন রিকমেন্ডেড কন্ট্রোল মেজার্স কি হবে? স্পেশালি ফলো দ্য প্রসেস টু কন্ট্রোল দ্য সেফটি। তার মানে এটা কি বলা হচ্ছে? আপনাকে এই প্রোডাক্ট করার জন্য আপনাকে কি করতে হবে? সেফটি প্রসেসগুলো আপনাকে প্রত্যেকটা প্রসেসে সেফটি মেজারগুলো আপনাকে ফলো করতে হবে। রিস্ক ওনারকে ওই সেকশনের যে রেসপন্সিবল পারসন থাকবে উনিই হবে রিস্ক ওনার এবং ডিউ ডেট কখন? সাপোজ আপনি এটা ফি মিটিং এর করার আগে আপনি রিস্ক অ্যানালাইসিস করছেন। ফি মিটিং করলেন আপনি ১৫ তারিখ, প্রোডাকশন শুরু করবেন সাপোজ ২০ তারিখ। তাহলে ডিউ ডেট হবে অবশ্যই আপনাকে ২১ তারিখ। প্রোডাকশনের পরের দিন। যেদিন শুরু করবেন তার পরের দিন এবং গিয়ে আপনাকে প্রোডাক্ট যখন বের হবে তখন আপনাকে এই ডেটটা ভ্যালিডেট করে ২১ তারিখ ভ্যালিডেট করে আপনাকে দেখতে হবে যে সেফটি মেজারগুলো সবগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা। কারেক্টেড না অনগোয়িং নাকি নট ইমপ্লিমেন্টেড। এই কারেকশনটা আপনাকে এখানে বসাতে হবে। ডিউ ডেট ২১ তারিখ এবং আপনাকে কমেন্টস করতে হবে কি এটা অনইমপ্লিমেন্টেড, না অনগোয়িং নাকি নট ইমপ্লিমেন্টেড না কারেক্টেড। তারপর হচ্ছে প্রোডাক্ট ডিউরেবিলিটি আসেন। এই যে প্রোডাক্টের ডিউরেবিলিটি ফেব্রিক এবং এক্সেস যেটা ইউজ করবেন সেটার উপর বেস করে প্রোডাক্টের ডিউরেবিলিটি কেমন হবে? হেজার্স কি? ফেব্রিক এবং সিম স্ট্রেংথ বা আপনার স্লিপেজ হতে পারে। ফেব্রিক যদি খারাপ হয় কি হতে পারে? ফেব্রিক এবং সিম স্ট্রেংথ ডিউরেবিলিটি স্ট্রং নাও হতে পারে। সেই কারণে আপনার এটার জন্য এফেক্ট কে হবে? কাস্টমার। তাহলে যেহেতু এটা নতুন প্রোডাক্ট সেটার জন্য এক্সিস্টিং পূর্ববর্তী কোনো রিস্ক কন্ট্রোল আমরা মেজার করা নেই। সেক্ষেত্রে আমরা এনে বসাবো। লাইভলিহুড মানে রিয়ার আর এটা অবশ্যই যে সিম স্লিপেজ হয়ে থাকলে সেটা অবশ্যই কোথায় যাবে? ক্রিটিক্যালে যাবে। তার মানে 1 এখন 1 ইনটু 10 মানে হচ্ছে রিস্ক রেটিং 10 তার মানে মিডিয়াম। যখন আপনি প্রোডাক্ট শুরু করবেন অবশ্যই ফেব্রিকটা আপনাকে ল্যাব টেস্টের মধ্যে ফেব্রিকের স্ট্রেন্থ বা সিম স্লিপেজটা আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে। সে কারণে আপনার কন্ট্রোল মেজার কি? আমার হচ্ছে যে এরেঞ্জ ল্যাব টেস্ট টু কনফার্ম ফেব্রিক্স স্ট্রেংথ। এবার আসেন যদি এখন আমরা 1 বাই 1 এ যাই, এই দুটো হচ্ছে কমন। প্রোডাক্ট টাইপস এবং প্রোডাক্ট ডিউরেবিলিটি এটা শুরুতে আপনাকে বের করতে হবে যে ফেব্রিকটা ইউজ করবেন সেটা ওই প্রোডাক্টের ক্ষেত্রে ডিউরেবিলিটি কেমন হবে এবং ফেব্রিকটার টাইপস, ফেব্রিকটার এন্ড ইউজার কে হবে বা প্রোডাক্টের এন্ড ইউজারটা কে হবে। এই দুটো হচ্ছে ইন জেনারেল এই দুটো শুরুতে আপনাকে রিস্ক অ্যানালাইসিসটা করতে হবে। তারপর আসুন ফেব্রিকের মধ্যে প্রথম হচ্ছে ইমপ্রপার ইনভেন্টরি। প্রত্যেকটা প্রসেস কিন্তু এখানে বসাতে হবে। প্রত্যেকটা প্রসেস নিয়ে আপনাকে রিস্ক অ্যানালাইসিস করতে হবে। এখন আসুন আমরা শুরুতে যাই ইমপ্রপার ইনভেন্টরি। সরি। এখন ইমপ্রপার ইনভেন্টরি এটা হুইচ ক্যান ইউজ বাই এফেক্টস এটা কোন সেকশনে এফেক্ট হতে পারে? ফেব্রিকের স্টোর। এখানে এক্সিস্টিং রিস্ক কন্ট্রোল ইফ এনি হাই। এটা আমরা কিভাবে বসালাম? আমরা নিশ্চয়ই ফেব্রিকের ইনভেন্টরিটা আজকে নতুন করছি না। আমাদের পূর্ববর্তী প্রত্যেকটা স্টাইলের জন্য আমরা ইনভেন্টরিটা করে থাকি। ইনভেন্টরি যদি প্রপার না হয় তাহলে আপনি ওই স্টাইলের যে ফেব্রিকটা ইন হাউস হয়েছে সেটার শর্টেজ বা
এক্সেস আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। সেই কারণে এই রেটিংটাকে আমরা পূর্ববর্তীতে ফেব্রিক ইনভেন্টরিটাকে আমরা হাই রিস্ক বলে ট্রিট করেছিলাম। ওই কারণে এক্সিস্টিং রিস্ক রেটিংয়ে এখানে আমাদের কি দেয়া আছে? হাই হিসেবে ডিক্লেয়ার করা আছে। এখন আসুন লাইকলিহুড পয়েন্টটা কিভাবে হবে? লাইকলিহুড যে ডেসক্রিপশনটা আছে, লাইকলিহুড পয়েন্টের মধ্যে আমি কিভাবে এখানে বসাবো? ইমপ্রপার ইনভেন্টরির জন্য ইমপ্রবাবিলিটি 1 ডিফেক্ট পার 1000 ইউনিট। তার মানে নরমালি প্রত্যেকটা স্টাইলের আমরা প্রত্যেকটা ফেব্রিকের ইনভেন্টরি করে থাকি। যদি ইনভেন্টরি কোনো কারণে না হয় তাহলে আমার রেটিং হবে 2 এবং সেভারিটি পয়েন্ট হবে ক্রিটিক্যাল। তাহলে 2 ইনটু 10 মানে হচ্ছে 20। তাহলে 20 হলে কোথায় চলে যাবে? আমাদের হাই এর মধ্যে চলে যাবে। এখন এটার জন্য আমার কন্ট্রোল অফ মেজার কি? কিপ সেপারেটলি ইনভেন্টরি অ্যাজ পার ইনভয়েস, নিড টু রিঅর্গানাইজ প্রায়র টু প্রসিড নেক্সট স্টেপ। নিড রিঅর্গানাইজ প্রায়র টু প্রসিড নেক্সট স্টেপ। তার মানে ইনভেন্টরির পরের স্টেপে যাওয়ার জন্য আমাকে রিঅর্গানাইজ করে রাখতে হবে। তারপর হচ্ছে বিন কার্ড নট অ্যাটাচ অর রং। বিন কার্ড আমি অ্যাটাচ করেছি নাকি রং অ্যাটাচ করেছি? যদি এটার জন্য এফেক্ট কোন এরিয়াতে? ফেব্রিক স্টোরে। তাহলে যদি আমরা বিন কার্ড ডিক্লেয়ার না করি বা রং লাগাই, সেক্ষেত্রে আমাদের পূর্ববর্তী কি হতে পারে? অন্য একটা স্টাইলের ফেব্রিক রং সাপ্লাই হতে পারে। ওইখানে আমাদের পূর্ববর্তী যে স্টাইলগুলো করেছিলাম ওই এক্সপেরিয়েন্সের ভিত্তি করে আমরা ওই প্রসেসটাকে বিন কার্ডটাকে ডিক্লেয়ার করেছিলাম রিস্ক, এক্সিস্টিং রিস্ক ফ্যাক্টর হাই। এটা আপনার উপরে, আপনি যদি মনে করেন যে আপনার মিডিয়াম ডিক্লেয়ার করেন, আপনি মিডিয়াম করতে পারেন। লাইকলিহুড পয়েন্ট কি? এটা হচ্ছে আমার ইমপ্রবাবিলিটি। কারণ এটা সচরাচর এররটা আসে না। যদি আসে তাহলে এটা রেটিং হবে 2। আর সেভারিটি পয়েন্ট যদি আপনার রং বিন কার্ড না থাকলে রং ফেব্রিক সাপ্লাইয়ের যে পসিবিলিটিসটা থাকে সেই কারণে আমরা এটাকে ক্রিটিক্যাল সেভারিটি হিসেবে ডিক্লেয়ার করে থাকি। তাহলে ক্রিটিক্যাল সেভারিটি মানে কত পয়েন্ট? 10। তাহলে 2 into 10 মানে 20। তাহলে আপনার কোথায় চলে গেল? হাই রিস্কে। নিড টু অ্যাটাচ বিন কার্ড প্রায়র টু প্রসিড নেক্সট স্টেপ। তার মানে প্রত্যেকটা রোল ওয়াইজ আপনাকে বা রেক ওয়াইজ আপনাকে বিন কার্ড ডিক্লেয়ার করতে হবে এবং পরবর্তী স্টেপে প্রসিড হওয়ার জন্য। তারপর হচ্ছে আফটার ওয়াশ শ্রিঙ্কেজ ডিফেক্টস। আফটার ওয়াশ শ্রিঙ্কেজ আপনাকে কী করতে হবে? ডিফার প্লাস মাইনাস পার্সেন্টেজ মোর শ্রিঙ্কেজ টেস্ট অ্যাজ পার কোম্পানি পলিসি। আপনাকে শ্রিঙ্কেজ টেস্ট করতে হবে, জিএসএম করতে হবে, মিসম্যাচ শেড মানে যে শেডটা চেক করতে হবে, ফেব্রিক ডিফেক্ট করতে হবে, পর্নিয়ান, মিসিয়ান, ডার্ট, হিস্টেন অয়েল, মেজারমেন্ট, শর্ট, লেন্থ এবং উইথ। তাহলে প্রত্যেকটা প্রসেস ওয়াইজ আপনাকে কী করতে হবে? রিস্কটা বা হেজেসটা আইডেন্টিফাই করতে হবে। এরকম প্রত্যেকটা প্রসেস ওয়াইজ যে আফটার ওয়াশ শ্রিঙ্কেজ কোথায় যাবে? হুইচ ক্যান ইউজ বাই এফেক্ট। যদি আপনার শ্রিঙ্কেজটা প্রপার না হয় তাহলে কিসের উপর এফেক্ট হবে? প্রোডাক্টের উপরে। এখন এটা আমরা এক্সিস্টিং রিস্ক অ্যাসেসমেন্টটা মিডিয়াম কিভাবে বললাম? মিডিয়ামটা বললাম যে আপনি যদি সিনকেসের এফেক্ট হয়, আপনি প্রোডাক্টটা তার কাস্টমার কি হতে পারে? অবশ্যই এটা প্লাস মাইনাস এফেক্ট হতে পারে, মেজারমেন্ট প্রবলেম হতে পারে, ফিটের প্রবলেম হতে পারে। ও কারণে এটা রিস্ক আমাদের পূর্ববর্তী যে স্টাইলগুলো বা এক্সপেরিয়েন্সটা আছে ওটার উপর ভিত্তি করে আমরা এটাকে মিডিয়াম রিস্ক ক্যাটাগরি হিসেবে এই পয়েন্টটাকে ডিক্লেয়ার করেছি। এখন লাইকলিহুড পয়েন্টের মধ্যে আমি 3 কিভাবে দিলাম? সেটা হচ্ছে নরমালি আফটার ওয়াশ সিঙ্কেজ প্রত্যেকটা প্রোডাক্টের হয়ে থাকে। কিন্তু কোনো কারণে যদি না হয় সেটাকে আমরা সাডেনলি এই প্রবলেমটা যদি সাডেনলি মিস হয় সেক্ষেত্রে আমরা কিন্তু 3 পয়েন্ট ডিক্লেয়ার করব এবং সেভারিটি পয়েন্ট আমি 5 দেব। সেভারিটি পয়েন্ট 5 মানে কত? মেজর। যদি আপনি সিঙ্কেজ টেস্ট না করে থাকেন তাহলে আমার সেভারিটি পয়েন্ট হবে 5। তাহলে 3 into 5 মানে রিস্ক রেটিং কত? 15। 15 মানে আমার কোথায় চলে যাবে? মিডিয়ামে। Need to segregate over shrinkage plus minus 5% roll and keep separately. আশা করি আপনারা বুঝছেন কিভাবে ফেব্রিক স্টোরের মধ্যে রিস্ক অ্যানালাইসিসটা করবেন। অ্যাক্সেসরিজ বলেন, ফেব্রিক বলেন, প্রত্যেকটা প্রসেস ওয়াইজ আপনাকে কি করতে হবে? এবার ইনভেন্টরি, বিন কার্ড, তারপরে হচ্ছে টিমস অ্যাক্সেসরি টেস্টগুলা প্রত্যেকটা ওয়াইজ লেভেল টেস্ট হয়েছে কিনা, জিবের টেস্ট হয়েছে কিনা, আপনার ল্যাব টেস্ট হয়েছে কিনা, প্রত্যেকটা প্রসেস ওয়াইজ আপনাকে কি করতে হবে? রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝছেন ফেব্রিক এবং ট্রিমস অ্যাক্সেসরিজ কিভাবে আপনি স্টোর সেকশনে রিস্ক অ্যাসেসমেন্টটা করবেন। এবং আসুন আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী সেকশন হচ্ছে আমাদের কাটিং। কাটিং আমি কিভাবে করব? কাটিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ফেব্রিকটা রিল্যাক্সেশন করতে হবে। আমি রিল্যাক্সেশন করেছি কিনা এজ পার কোম্পানি পলিসি। তাহলে এটা কোথায় এফেক্ট হবে? যদি রিল্যাক্সেশন না করেন তাহলে অবশ্যই মেজারমেন্টে এফেক্ট হবে।
যদি আপনি রিল্যাক্সেশনটা না করেন, মেজারমেন্ট এফেক্ট হলে সেই এক্সিস্টিং রিস্ক ফ্যাক্টরটা কি আমরা পূর্ববর্তী এক্সপেরিয়েন্সের উপর ডিক্লেয়ার করে, আমি বারবার বলছি এই এক্সিস্টিং রিস্ক কন্ট্রোলটা হচ্ছে আপনার পূর্ববর্তী অর্ডারের উপর বেস করে এই রিস্ক ফ্যাক্টরটা আপনাকে বসাতে হবে। যদি সেটা ক্যারি ওভার স্টাইল হয় তাহলে ওই স্টাইলে আপনি ওই প্রোডাক্টটা, ওই প্রসেসটা আপনি কত পেয়েছিলেন, এই যে রিস্ক, এখানে আমার রিস্ক কত হচ্ছে মিডিয়াম। যখন আমি এই স্টাইলটা আবার পরবর্তী সিজনে করব তখন আমার এটা এক্সিস্টিং রিস্ক কন্ট্রোলের মধ্যে কি বসবে, এই মিডিয়াম। যদি এটা হাই হতো, আমার পরবর্তী যখন অর্ডার করব তখন আমার এইখানে এক্সিস্টিং রিস্ক কন্ট্রোলের মধ্যে কোথায় চলে আসবে, হাই চলে আসবে। আশা করি প্রসেসটা লাইকলিহুড পয়েন্টে কত, 3। এটা আমি 3 কিভাবে দিলাম, যদি আমার রিল্যাক্সেশন না হয় আমি এখানে 3 কিভাবে পেলাম, এই যে আমার সাডেনলি রিল্যাক্সেশন আমি প্রত্যেকটা প্রসেসে করে থাকি, কোনো কারণে যদি মিস হয় আমি এখানে লাইকলিহুড রেটিং এর মধ্যে সাডেনলি তে ডিক্লেয়ার করব 3। সেভারিটি পয়েন্ট কি হবে, মেজর 5। তাহলে 3 ইন্টু 5 মানে 15। মিডিয়াম আমার কন্ট্রোল মেজার রিকমেন্ডেশন কি হবে, স্পেশালি ফলো দ্য প্রসেস টু কন্ট্রোল রিল্যাক্সেশন ফ্লোস। আপনাকে অবশ্যই রিল্যাক্সেশন ফ্লোটা আপনাকে মেনটেন করতে হবে। তাই এটা হচ্ছে স্প্রেডিং। তারপর হচ্ছে মিসিং এনি কম্পোনেন্টস অফ দ্য মার্কিং ওভার দ্য ফেব্রিক উইথ অ্যান্ড লেন্থ রেমিনেন্টস অফ পার্টস, স্ট্রেপ চেক নট মেনটেন ডিউরিং স্প্রেডিং, অল পার্টস আর নট প্রডিউসিং 100% চেক, মিসিং এনি কম্পোনেন্টস ইন দ্য বান্ডেল, নাম্বারিং আর নট প্রপার ইন মিস্টেক। এটা আসুন, আপনার প্রত্যেকটা প্রসেস নিয়ে আপনাকে কি করতে হবে, এই প্রোডাক্টের জন্য প্রত্যেকটা প্রসেসের রিস্ক অ্যানালাইসিসটা করতে হবে। এখন আমরা যে মনে করেন নাম্বারিং আর নট প্রপার অর মিস্টেক অর মিসিং, এখন এটার জন্য নাম্বারিং যদি আপনি প্রপারলি ট্যাগ না করেন তাহলে এটার জন্য হুইচ ক্যান ইউজ বাই এফেক্ট কে হবে, সুইং হবে। আপনি যদি প্রপারলি বান্ডিং না করেন তাহলে সুইংয়ে গিয়ে প্রসেসগুলো ঠিকমতো পাবে না বা মিসিং হবে। তাহলে এক্সিস্টিং রিস্ক কন্ট্রোল কি, পূর্ববর্তী প্রোডাক্ট অনুযায়ী আমরা আমাদের বা এক্সপেরিয়েন্স অনুযায়ী আমাদের এই এক্সিস্টিং রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে মিডিয়াম। এখন লাইকলিহুড পয়েন্ট আমি কিভাবে ডিক্লেয়ার করবো, লাইকলিহুড পয়েন্ট বলবো আমরা 100% বান্ডেল কার্ড ইউজ করি, কোনো কারণে বান্ডেল কার্ড যদি ইউজ না করে থাকে সেটা আমাদের ইমপ্রবাবিলিটি হবে। তাহলে আমার লাইকলিহুড পয়েন্ট হবে কত, 2, এবং সেভারিটি পয়েন্ট হবে মেজর, তার মানে 5। 2 ইন্টু 5 ইন্টু 10, মিডিয়াম, নিড টু চেক বান্ডেল প্রায় টু ডেলিভারি ইনপুট। আশা করি এটা বুঝছেন। তো এখন আসুন কাটিং, সুইং, এবার আসে সুইং সেকশন। সুইং সেকশনের মধ্যে আমাদের প্রত্যেকটি ইন্সপেকশন টেবিলে করতে হবে। প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্ট, যদি আপনার নর্মালি আমরা 3টে চেক পয়েন্ট বসাই, ফ্রন্ট পার্ট চেক, ব্যাক পার্ট চেক এবং এন্ড অফ লাইন। এই 3টে চেক পয়েন্টে আপনাকে কী করতে হবে, প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। তো আমরা যেহেতু আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং এন্ড অফ লাইন ইন্সপেকশনের প্রসিডিউর সেম, সেই কারণে আমরা শুধুমাত্র একটা পার্ট নিয়ে দেখাচ্ছি, ফ্রন্ট পার্ট ইন্সপেকশন। তাহলে এখানে দেখুন প্রথমে যে জিনিসটা কত, হেজার্স, কোনো ব্রোকেন নিডেলের কন্টামিনেশন পার্টস আছে কিনা, যদি থাকে সেটা কে এফেক্ট হবে, অবশ্যই কাস্টমার। এক্সিস্টিং রিস্ক কন্ট্রোল, আমরা পূর্ববর্তী কোনো স্টাইলে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, যদি ঘটে থাকে এটা ডিক্লেয়ার করতে হবে, যদি না ঘটে থাকে তাহলে অবশ্যই এটা এনএ হিসেবে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। লাইকলিহুড পয়েন্ট কি হবে, লাইকলিহুড পয়েন্ট যেহেতু এটা ব্রোকেন কন্টামিনেশন পার্টস আমাদের ফ্যাক্টরিতে সমস্ত পলিসি আছে, তাহলে এই ধরনের প্রবলেম হতে না হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেখানে আমার এখানে হলে কী ধরনের হবে, রেয়ার হতে পারে। সেভারিটি পয়েন্ট 100% ক্রিটিক্যাল, সেই কারণে 1/10 মানে রিস্ক রেটিং 10, রিস্ক লেভেলটা কোথায় চলে যাচ্ছে, 1/10 মানে কোথায়, 9 to 15 এর মধ্যে, মিডিয়ামের মধ্যে, তাহলে এটা মিডিয়াম। এখন রিকমেন্ড কন্ট্রোল মেথড কী হবে, নিড টু এলিমিনেট দ্য ব্রোকেন নিডল কন্টামিনেশন পার্টস, need to operate carefully by the operator, need to check with more care during inspection। আশা করি বুঝছেন। রিস্ক ওনার কে হবে, রিস্ক ওনার হচ্ছে ওই সেকশনের জন্য, নিডল ইস্যুয়ার জন্য, অপারেটার জন্য, মেনটেন্যান্সের জন্য যে রেসপন্সিবল, তার মানে সুপারভাইজার সাহেব এই এরিয়ার জন্য রিস্ক ওনার। এবং ডিউ ডেট হচ্ছে অবশ্যই আপনি যেদিন প্রোডাকশন শুরু করবেন ওই দিনই হবে আপনার ডিউ ডেট, এবং ওই দিনের ডেট করে আপনাকে কী করতে হবে, স্টেটাসটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ব্রোকেন স্টিচ, তারপর হচ্ছে প্লিট, তারপর হচ্ছে হাইলো, তারপর হচ্ছে আনইভেন আছে কিনা, ইমপ্রপার ফ্লাই রাউন্ড শেপ আছে কিনা, আনকাটেড আছে কিনা। এই যে কোয়ালিটি ইস্যুগুলো আছে, প্রত্যেকটা কোয়ালিটি ইস্যু যদি থেকে থাকে অবশ্যই আপনি এভাবে রেটিং করবেন। অবশ্যই এটা হচ্ছে সাডেনলি ডিফেক্টটা হতে পারে সাডেনলি, এবং সেভারিটি হচ্ছে মেজর। এখানে আনকাট থ্রেডটাও এখানে দেখুন 70 পয়েন্ট মেজর দেওয়া আছে। কারণ এখানে কেন মেজর দেওয়া আছে, মেজরটা হচ্ছে এখানে আমাদের যেহেতু প্রত্যেকটা আনকাট থ্রেডের জন্য সাইজ ওয়াইজ আমি কাউন্ট করতে পারবো না ডিফেক্ট, সেই কারণে না আমাদের কি হওয়ার জন্য, অবশ্যই ডিফেক্টের
পার্সেন্টেজটা কম হওয়ার জন্য আমরা এখানে একটু টাইট্রে রাখবো, সেখানে আমরা আনকাটেডটা এখানে মেজর দিয়ে রাখবো। যেমন এখানে দেখুন একটা লো নিয়ে একটু আলোচনা করি। লোটা হচ্ছে যেমন এখানে ইমপ্রপার ফ্লাই রাউন্ড শেপ। আপনার এখানে যে মক ফ্লাইটা আছে সেটা হচ্ছে ইমপ্রপার ফ্লাই রাউন্ড। এখন প্রোডাক্ট কোয়ালিটি এটা কোথায় এফেক্ট হবে? প্রোডাক্ট কোয়ালিটিতে। তাহলে যেহেতু এটা আগে হয়নি সেখানে এনে যদি হয়ে থাকে, এখন আমরা এখানে কিভাবে লিখব? লাইকলিহুড। লাইকলিহুড মানে হচ্ছে ইমপ্রবাবিলিটি, মানে হওয়ার পসিবিলিটিস আছে কিন্তু কম হতে পারে। ফর দ্যাট থাউজেন্ডের মধ্যে এক পিস পেতে পারি, সেই কারণে আমরা এখানে পয়েন্ট ডিক্লেয়ার করবো 2। আর এটা হচ্ছে অবশ্যই আমাদের কোথায় যাবে? মেজরে না মডারেটে নাকি মাইনরে? অবশ্যই আমাদের কোথায় যাবে? 3 মানে কোথায়? মডারেট। 3 মানে কোথায়? মডারেট। তাহলে 2 ইনটু 3 মানে কত? 6। তাহলে 1 to 8 এর মধ্যে আমার কোথায় চলে যাবে? 6 এর মধ্যে হলে এটা লো রিস্কের মধ্যে চলে আসবে। তাহলে ইমপ্রপার ফ্লাই রাউন্ড শেপটা আমার কোথায়? লো রিস্ক। কারণ ইমপ্রপার ফ্লাই রাউন্ড শেপ হলে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কোনো ফিটর প্রবলেম হতে পারে, সেলের কোনো এফেক্ট নাও হতে পারে এবং কাস্টমারের নেগেটিভ ইমপ্রেশনের কোনো ব্যাপার থাকে না। সেই কারণে এটা লো হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারেন। তো এটার জন্য আপনার রিকমেন্ডেড কন্ট্রোল মেথড কি হবে? নিড টু রিপেয়ার দ্য আদার গুডস অ্যান্ড অলসো অ্যারেঞ্জ কাউন্সেলিং টু মোর অ্যাওয়ারনেস টু দ্য অপারেটর সো দ্যাট দে ক্যান লার্ন অ্যাবাউট রিগার্ডস। নিড টু চেক উইথ মোর কেয়ার ডিউরিং ইন্সপেকশন। তাহলে আশা করি আপনারা বুঝছেন ফ্রন্ট পার্ট ইন্সপেকশনের জন্য আপনি কিভাবে প্রসেস ওয়াইজ আপনি প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করবেন। সেমভাবে আপনাকে ব্যাক পার্ট এবং এন্ড অফ লাইন ইন্সপেকশনে আপনাকে প্রসেস ওয়াইজ আপনাকে প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। এখন আসুন আমাদের ফিনিশিং এবং প্যাকিং অর্থাৎ সিটিপ্যাড আমরা কীভাবে করব। ফিনিশিং সেকশনের মধ্যে দেখুন প্রথম জিনিসটা হচ্ছে স্টিচ ডেন্সিটি অফ বাটন এটাস আর ইনসাফিসিয়েন্ট। যদি বাটন থেকে থাকে তাহলে বাটনের এটাসের স্টিচ ডেন্সিটিটা আপনাকে মেজার করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদি 4 হোল থাকে 2 হোল থাকে, স্টিচের ডেন্সিটি অনুযায়ী আপনাকে বাটন অ্যাটাচটা হয়েছে কিনা আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাহলে এটা খুবই এফেক্টকে প্রোডাক্ট কোয়ালিটি। এক্সিস্টিং রিস্ক যেহেতু আমাদের পূর্ববর্তী স্টাইল অনুযায়ী আমরা এটাকে মিডিয়াম রিস্ক হিসাবে ডিক্লেয়ার করলাম। চলুন এখন আমরা আলোচনা করি ফিনিশিং এবং প্যাকিংয়ে আমরা কিভাবে প্রসেস ওয়াইজ প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করব। ফিনিশিং সেকশনের মধ্যে আমাদের প্রথম হ্যাজার্ডস কি হবে? স্টিচ ডেন্সিটি অফ বাটন এটাস আর ইনসাফিসিয়েন্ট। কে এফেক্ট হবে? প্রোডাক্ট কোয়ালিটি। এক্সিস্টিং রিস্ক কন্ট্রোল ইফ এনি, যদি আমাদের পূর্ববর্তী কোনো প্রোডাক্টের এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা কিভাবে ডিক্লেয়ার করেছিলাম? অবশ্যই এটা মিডিয়ামে ডিক্লেয়ার করেছিলাম, সেখানে আমরা এখানে মিডিয়াম বসিয়েছি। লাইকলিহুড পয়েন্ট কীভাবে আমরা এখানে পয়েন্ট বসাবো? এটা কীভাবে হতে পারে? স্টিচ ডেন্সিটি নর্মালি হওয়ার সম্ভাবনা খুব কম, হলেও সাডেনলি হতে পারে। ফর 1000-এ 1 পিস হতে পারে। সাডেনলি মানে 100-এ 1 পিস হতে পারে, সেই কারণে আপনার লাইকলিহুড পয়েন্ট 3। আর সেভারিটি পয়েন্ট কি? অবশ্যই মেজর, মাইনর না আপনার মডারেট। অবশ্যই আমরা বলবো এটা সেভারিটি পয়েন্ট কিছু বা স্টিচের ডেন্সিটি অবশ্যই মেজর, সেখানে 3x5 মানে হচ্ছে রিস্ক রেটিং 15 মিডিয়াম। তাহলে এভাবে করে আপনি সেকশন ওয়াইজ আপনার প্রসেস প্রত্যেকটা প্রসেসের জন্য রিস্ক অ্যানালাইসিস করবেন। এবং দেখুন ইনসিকিউর বা হাফ স্টিচ বাটন, কাট ড্যামেজ, হোল ফেব্রিক ড্যামেজ, ফার্স্ট শেডিং, শার্প টোলস, স্টিচ ব্রোকেন বা স্কিপ, স্টিচ ডাউন, ওপেন সিম, আনইভেন, সুইং ডিফেক্টস, প্রোডাক্ট কোড। এখন আসুন স্টিচ ব্রোকেন বা স্কিপটা হাই রিস্কের মধ্যে পড়ছে কিন্তু শার্প টুলসে এখানে মিডিয়ামের মধ্যে পড়ছে। কেন? কারণ শার্প টুলস হচ্ছে যদি ফ্যাক্টরির মধ্যে শার্প টুলস পলিসি আছে, শার্প টুলসটা প্রপারলি মেনটেন না হয় তাহলে এটার জন্য আপনার কে এফেক্ট হতে পারে? প্রোডাক্টের মধ্যে শার্প বা মেটাল চলে যেতে পারে, ওইখানের জন্য এন্ড ইউজার বা কাস্টমার এফেক্টেড হতে পারে। এক্সিস্টেন্ট রিস্ক এটা হচ্ছে মিডিয়াম, আগের পূর্ববর্তী অনুযায়ী মিডিয়াম হয়েছিল। এখানে লাইকলিহুড পয়েন্টটা এখানে 1 দেয়া কেন? লাইকলিহুড পয়েন্টে এখানে আমি কেন 1 ইউজ করেছি? কারণ আমার ফ্যাক্টরির মধ্যে 100% শার্প টুলস পলিসি ইমপ্লিমেন্টেড। ওই কারণে আমার এখানে সুইং ফ্লোর, ফিনিশিং ফ্লোর এবং টোটাল প্রোডাকশন ফ্লোরের মধ্যে এই প্রসেসটা শার্প টুলসটা পলিসিটা ভায়োলেন্ট হওয়ার পসিবিলিটিস খুব কম হলেও এটা রেয়ার হবে। সেই কারণে আমি আমার লাইকলিহুড পয়েন্ট হচ্ছে 1 কিন্তু আমার সেভারিটি পয়েন্ট 10, কারণ এটা অবশ্যই ক্রিটিক্যাল। শার্প টুলস যদি কোনো অবস্থায় মেনটেন না হয় বা লুজ পাওয়া যায়
পলিসি ভায়োলেন্ট হয় ওটা অবশ্যই ক্রিটিক্যাল, সেখানে আমার সেভারিটি পয়েন্ট হবে 10, কিন্তু লাইভলিহুড মানে এটা ঘটার সম্ভাবনা কিরকম? খুব রেয়ার। সেই কারণে লাইভলিহুড হচ্ছে 1 এবং সেভারিটি হচ্ছে 10। তাহলে 1 ইন্টু 10 মানে হচ্ছে 10 মিডিয়াম। এবার আসুন স্টিচ ব্রোকেন বা স্কিপ স্টিচটা কেন হাই? কারণ এটা কিসের উপর এফেক্ট হবে? প্রোডাক্ট কোয়ালিটির উপরে এফেক্ট হবে। তাহলে লাইভলিহুড পয়েন্ট হচ্ছে 4, লাইভলিহুড পয়েন্ট আমার এখানে 4 কেন? এখানে দেখুন আমার প্রোডাক্টের মধ্যে স্কিপ বা ব্রোকেন সচরাচর করে থাকে, লাইকলি করে থাকে। কখন করে? সচরাচর মানে প্রায়শই করে থাকে। 10 মিনিটের মধ্যে 1 পিস হবার পসিবিলিটিস থাকে। সেই কারণে আমার এখানে লাইভলিহুড পয়েন্ট হচ্ছে 4 আর সেভারিটি পয়েন্ট হচ্ছে মেজর। আমার স্কিপ ব্রোকেন থাকলে কোথায় যাবে? মেজরে যাবে। তাহলে যেহেতু এটা লাইভলিহুড পয়েন্টের মধ্যে হচ্ছে আপনার লাইকলি মানে প্রায়ই ঘটে থাকে ফর দ্যা 10 পিসের মধ্যে 1 পিস পাওয়ার পসিবিলিটিস আছে, সেই কারণে এখানে লাইভলিহুড পয়েন্টটা হচ্ছে 4 এবং সেভারিটি পয়েন্ট হচ্ছে 5। তাহলে 4 ইনটু 5 মানে হচ্ছে 20, 20 কোথায় পড়লো? হাই রিস্কে। তাহলে স্কিপ ব্রোকেন থাকলে আমার প্রোডাক্টের রিস্ক ফ্যাক্টর কোথায় চলে যাবে? হাই এর মধ্যে। স্পেশাল ফর দ্য কোয়ালিটি প্রসেস টু কন্ট্রোল দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। রিস্ক ওনারকে স্পেসিং আপনার এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের এজাম্পশন করার নাম। এখানে আমরা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে ওখানে রেসপন্সিবল পারসন দিয়েছি। হয়তো আপনাদের একটু কনফিউশন হতে পারে। সেখানে আমরা একটু এজাম্পশন করে নাম দিয়ে দিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তাহলে আপনার স্পেসিক রিস্ক ওনার হচ্ছে ওই সেকশন রেসপন্সিবল পারসন। ডিউ ডেট হচ্ছে অবশ্যই আপনার যেদিন থেকে প্রোডাকশন শুরু করবেন ওইদিন প্রোডাকশন ডেটটা থাকবে এবং পরবর্তী দিন আপনাকে ডেট করে স্ট্যাটাসটা মেনশন করতে হবে। এখন আসুন গুডস সুইং ডিফেক্টস। সুইং ডিভার্স মিডিয়াম, কিন্তু স্টিচ ডাউন বা অফেন্সিভ বা আনইভেন হচ্ছে হাই। কেন? এখানে অবশ্যই আপনার স্টিচ ডাউন, অফেন্সিভ, আনইভেন কখন হতে পারে? এটা হচ্ছে এটা কি অলমোস্ট সার্টেন নাকি লাইকলি না সাডেনলি? স্কিপ ব্রোকেনটা হতে পারে অলমোস্ট কি লাইকলি, কিন্তু স্টিচ ডাউন, অফেন্সিভ বা আনইভেনটা হতে পারে সাডেনলি। তাহলে সাডেনলি যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে লাইকলিহুড পয়েন্ট হবে কত? 3 আর সেভারিটি পয়েন্ট হবে 5। তাহলে রিস্ক রেটিং হচ্ছে 3 ইন্টু 5 মানে কত? 15 মিডিয়াম। ঠিক আছে? এখন আসুন সেম ভাবে এখন আমি ফিনিশিং এর পরে যাব সিটি বেডে। সিটি বেডে যদি আমি যাই তাহলে গুডস আর পাসড উইদাউট মেটাল ডিটেক্টর। গুডস আর পাসড উইদাউট মেটাল ডিটেক্টর। এটা কোথায় কে এফেক্ট হবে? কাস্টমার। এক্সিস্টিং রিস্ক অবশ্যই মেটাল ডিটেক্টর যদি পাস না হয় সেটা হাই রিস্ক হবে। লাইভলিহুড হচ্ছে আমি এখানে 2 কেন ডিক্লেয়ার করলাম? কারণ এটা আমার ফ্যাক্টরিতে প্রসেসটা আছে, যদিও হয়ে থাকে এটা মানে ইমপ্রবাবিলিটি হতে পারে, মানে হবার প্রবাবিলিটি খুব কম। যদিও হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 2 আমার এখানে রেটিংটা দিলাম এবং এটা আমার সেভারিটি পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল। সে কারণে 10, তাহলে 2 ইন্টু 10 মানে হচ্ছে 20। আমার রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাই। মিসিং হ্যাং ট্যাগ, রং হ্যাং ট্যাগ আপনার কে ইউজ এফেক্ট হতে পারে? কাস্টমার। যে সমস্ত এখন দেখুন আপনার যে সমস্ত ইস্যুর কারণে সরাসরি কাস্টমারের উপর এফেক্ট আসতে পারে সেটা কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর মিডিয়ামের তুলনায় আপনার হাই রিস্ক ফ্যাক্টর হিসাবে ডিক্লেয়ার বেশি হচ্ছে। ওই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা ইনসেক্ট, শার্প টুলস। শার্প টুলস কিন্তু আপনার এখানে ফিনিশিং সেকশনে দেখুন মিডিয়াম, কিন্তু আপনার সিটিফাইডে গিয়ে এটা ক্রিটিক্যাল হয়ে গেল। কারণ এই শার্প টুলসটা সিটিফাইডের মধ্যে আপনারা জানেন যে কোনো অবস্থায় মেটাল আইটেম থাকতে পারবে না, যদি থাকে সেটা ক্রিটিক্যাল। ঠিক আছে? আমরা পূর্ববর্তী স্টাইলে পেয়েছিলাম সেখানে হাই রিস্ক হিসাবে ডিক্লেয়ার করেছিলাম। এখন আমাদের এই যেহেতু আমাদের পূর্ববর্তী এক্সপিরিয়েন্স আছে এটা হাই রিস্কের ছিল, এখন আমরা এটা ডিক্লেয়ার করব কিভাবে? অবশ্যই আমি এটা রিয়ার হিসাবে এবং ক্রিটিক্যালে কমপ্লেক্স 10 দিয়ে, তাহলে 1 to 10 মানে 10, তার মানে বর্তমানে পড়ে যাচ্ছে এটা মিডিয়ামে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাকে প্রথম জিনিসটা করতে হবে এই যে রিস্ক অ্যানালাইসিস করার সময় আমি আবারও বলছি, আপনাকে ১ম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওই স্টাইলটা আমি আগে করেছিলাম কিনা, এবং যদি করে থাকি প্রসেস ওয়াইজ ওই প্রসেসে আমি ওই স্টাইলের ক্ষেত্রে পূর্ববর্তী স্টাইলের ক্ষেত্রে এটা কোন রিস্ক রেটিং এর মধ্যে আমি ডিক্লেয়ার করেছিলাম এবং এটা ভ্যালিডেট করে আমি কি রেজাল্টটা ডিউ ডেট স্ট্রেসের মধ্যে আমি ভ্যালিডেট করে কি পেয়েছিলাম সেটা আপনাকে এখানে পরবর্তী যখন কোন স্টাইলের ক্ষেত্রে আপনি রিস্ক অ্যানালাইসিসটা করবেন ওই পূর্ববর্তী রিস্ক অ্যানালাইসিসটা আপনাকে এখানে রিভিউ করে দেখতে হবে যদি সেটা ক্যারি ওভার স্টাইল হয়। ঠিক আছে? তাহলে ইমপ্রপার প্রেসিংটা এখানে দেখুন আপনার এখানে হাই চলেছে কেন? এটা হচ্ছে প্রেজেন্টেশন কাস্টমার এফেক্ট আসতে পারে। তাহলে এখানে আমরা কখন হতে পারে প্রবলেমটা? সাডেনলি। আর এখানে আমার মেজর ডিফেক্ট, তাহলে 3 into 5 মানে 15 মিডিয়াম। তারপর হচ্ছে
ক্যারট মার্কিং রং বা ইলিজিবল বা এখানে মিসিং কাস্টমার মিডিয়াম 2 × 10 20 হাই। এটা আগে ছিল মিডিয়াম কিন্তু বর্তমানে হাই। কেন? কারণ এখানে আপনার কার্টনের যে মার্কিংটা আছে, সরি এটা ক্যারট হবে না, এটা কার্টন হবে। মার্কিং রং, ইলিজিবল এবং মিসিং যদি হয় সেটা হচ্ছে আমরা পূর্ববর্তী যে স্টাইলটা পেয়েছি সেখানে আমরা মিডিয়াম হিসেবে ডিক্লেয়ার করেছিলাম। ওটার এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা এটা এখন এখানে মিডিয়াম ডিক্লেয়ার করলাম। বর্তমানে আমরা এই কার্টনের মার্কিং যদি ইলিজিবল বা রং হয় সেক্ষেত্রে আমরা লাইকলিহুড পয়েন্ট হবে 2 এবং সেভারিটি পয়েন্ট হবে 10। তাহলে বর্তমানে হচ্ছে 2 × 10 মানে 20। বর্তমানে হাই রিস্ক হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাই রিস্ক, তাহলে স্পেশাল ফর দ্য শিপিং মার্ক। তাহলে এইভাবে করে আমরা সিটি প্যাড, ফিনিশিং, প্যাকিং প্রত্যেকটা সেকশনে আপনাকে কী করতে হবে? প্রসেস ওয়াইজ প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হবে। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনারা টোটাল একটা প্রোডাক্টের কীভাবে রিস্ক অ্যাসেসমেন্টটা করবেন সেই ব্যাপারে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তবু যদি কারো কোনো অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন। আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হচ্ছে প্রসেস রিস্ক অ্যাসেসমেন্ট। তো আমাদের প্রসেস রিস্ক অ্যাসেসমেন্ট আলোচনা করা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এবং যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই লাইক, শেয়ার করুন এবং কমেন্টস করুন। আপনারা কমেন্টস না করলে আমরা তো বুঝতে পারবো না যে আসলে আমাদের এই টিউটোরিয়াল আপনাদের উপকারে আসছে কিনা বা আপনার উপকারিত বা উপকৃত হচ্ছেন কিনা। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের টিমকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন।